বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যেখান থেকে চ্যানেল আই দেখছেন, আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। প্রিয় দর্শক, আপনারা জানেন যে সর্বজনীন পেনশনের প্রত্যয় স্কিম প্রত্যাহার, বিশ্ববিদ্যালয় শিক্ষকদের সুপার গ্রেডে অন্তর্ভুক্তি এবং শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন স্কেল চালুর দাবিতে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা আন্দোলনে রয়েছেন। নানা রকমের কর্মসূচির মধ্য দিয়ে তারা দিন সপ্তাহ পার করছেন এবং তারা তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত এই আন্দোলন অব্যাহত রাখবেন বলে ঘোষণা দিয়েছেন। যদিও সরকারের দিক থেকে তেমন কোনো সাড়া শব্দ পাওয়া যাচ্ছে না। অর্থমন্ত্রী শিক্ষকদের এই আন্দোলনকে খানিকটা অযৌক্তিক হিসেবেও আখ্যায়িত করেছেন। শিক্ষা কার্যক্রম বন্ধ, শিক্ষকরা তাদের সম্মানের জন্য লড়াই করছেন, এরকম একটা পরিস্থিতিতে এই আন্দোলন এবং এ সংক্রান্ত নানা প্রসঙ্গ নিয়ে আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন আমার বাবা আছেন ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি এবং বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের মহাসচিব প্রফেসর ডক্টর নিজামুল হক ভূঁইয়া, এবং আমার ডানে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক প্রফেসর ডক্টর মাহমুদ আহমেদ। স্বাগত আপনাদের দুজনকে তৃতীয় মাত্রায়। প্রফেসর ডক্টর নিজামুল হক ভূঁইয়া, একটু আপনার কাছ থেকে আমি শুনতে চাই যে দীর্ঘদিন পরে আমরা লক্ষ্য করছি বাংলাদেশের ইতিহাসে যে শিক্ষকরা আন্দোলনে, দল মত নির্বিশেষে সকল বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা আন্দোলনে, সেই আন্দোলনে আপনারা নেতৃত্ব দিচ্ছেন। কিসের জন্য এই আন্দোলন? ধন্যবাদ জিলুর ভাই, আপনাকে ধন্যবাদ তৃতীয় মাত্রা অসংখ্য দর্শকবৃন্দকে যারা আজকে তৃতীয় মাত্রা দেখছেন। আমার সাথে আছে আমার সহকর্মী এবং ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক ডক্টর মাহমুদ আহমেদ সাহেব। আমরা অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয় বলতে হচ্ছে যে আমাদের শিক্ষকদেরকে আন্দোলনে আসতে হচ্ছে এবং আন্দোলন আমরা এসেছি 2015 সালে আমরা শিক্ষকের আন্দোলন করেছি, প্রায় 6 মাস আমরা আন্দোলন করেছি একই ধরনের আন্দোলনে। আপনি প্রথমে একটা অ্যাড্রেসিং করেছেন আমাদের মাননীয় অর্থমন্ত্রীকে দিয়ে, যে উনি বলেছেন শিক্ষকদের দাবিটা অযৌক্তিক। তৎকালীন অর্থমন্ত্রী আব্দুল মালাল মুহিত সাহেব উনিও বলেছিলেন যে ওটা অযৌক্তিক, এবং উনি আমাদের শিক্ষকদের সাথে তখন যথেষ্টভাবে খারাপ ব্যবহারও করেছিলেন। শিক্ষকরা ওনার সাথে গিয়েছে, কথা বলেন নাই এবং বলছে শিক্ষকদের কিছু দিয়ে দিলে ওরা চলে যাবে। একটা জাতির মেরুদণ্ড শিক্ষা ব্যবস্থা, এবং একটা জাতি যদি শক্তিশালী হয় তাহলে শিক্ষা ব্যবস্থাই হলো তার মূল কাঠামো। আমরা জাপানে দেখেছি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর তারা শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজিয়েছে এবং প্রচুর বিনিয়োগ করে যে শিক্ষা দিয়ে আমাদের উঠতে হবে। তাদের তো নিজস্ব কোনো র মেটেরিয়ালস থেকে শুরু করে তেমন কিছু নেই, শিক্ষা দিয়েই কিন্তু তারা জ্ঞান বিজ্ঞান দিয়ে এগিয়ে গেছে। আমরা কোরিয়াকে দেখেছি বা পৃথিবীর উন্নত দেশগুলোও কিন্তু এইভাবে ডেভেলপ করেছে শিক্ষা দিয়ে। এমনকি আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানও 1973 সালে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের 4টা বিশ্ববিদ্যালয় অর্ডিন্যান্স দিয়েছেন যে শিক্ষকরা স্বাধীনভাবে বিশ্ববিদ্যালয় চালাবে এবং শিক্ষকদের স্বাধীনতা। এটা কেন করেছেন? কারণ 1961 সালে আইয়ুব খান বিশ্ববিদ্যালয়ের, তখন তো মাত্র 2টি বিশ্ববিদ্যালয় ছিল, ঢাকা বিশ্ববিদ্যালয় আর রাজশাহী বিশ্ববিদ্যালয়। তো শিক্ষকদের অধিকারটাকে খর্ব করার কারণেই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সম্ভবত এসেছিল, কিন্তু খর্ব করার কারণেই বঙ্গবন্ধু বলছে আমরা ক্ষমতা আসতে পারলে শিক্ষকদের অধিকারটা আমরা ফেরত দেব। কিন্তু দুঃখজনক হলো সত্য, দেখেন 2015 সালের পর আমরা এবার এসেছি কোথায়? আমাদের প্রত্যয় স্কিম নামে যে স্কিমটি দেওয়া হলো সেটা প্রত্যাহার করার জন্য আমরা যে জায়গায় ছিলাম সেই জায়গায়, এবং কি আমাদের নতুন সহকর্মী যারা গতকাল থেকে জয়েন করেছে বা করবে সামনের দিকে, আমরা যে পেনশন স্কিমে ছিলাম পূর্বে তারা কিন্তু সেই নতুন পেনশন স্কিমে থাকবে না। এমনকি আমাদের এই আগের পেনশন স্কিমের সাথে পুরানো পেনশন স্কিমের সুযোগ সুবিধা অনেক কম। একটা মেধাবী শিক্ষার্থী কখন আসবেন? যখন সে দেখবে যে এখানে তার মেধার লালন পালন করবে, শিক্ষকতা করবে, গবেষণা করবে, তারপরে দিয়ে আপনার তার গবেষণালব্ধ জ্ঞান ছাত্রদেরকে বিতরণ করবে, জাতিকে সমৃদ্ধ করবে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি কি আমাদের প্রত্যয় স্কিম যেটা করা হলো, এর আগে মাননীয় প্রধানমন্ত্রী গত বছর 27শে অগাস্ট সম্ভবত বা উনি 4টা স্কিম চালু করেছেন যারা কোনোদিন পেনশন স্কিমে ছিলেন না। আমরা সেটাকে স্বাগত জানিয়েছি, যেমন প্রবাসীদের জন্য প্রবাস, হত দরিদ্র রিক্সাওয়ালা থেকে শুরু করে মোটে মজুর তাদের জন্য করেছে সমতা, তারপরে সুরক্ষা, যারা বিভিন্ন নিজেরা বিভিন্ন এন্টারপ্রেনিউর থেকে শুরু করে গৃহিণী, সেটার জন্য সুরক্ষা, এবং আরেকটা করেছে প্রগতি, যে যারা প্রাইভেট জব করে। কিন্তু ওনাদেরকে করা হলো কেন? তাদের কখনোই পেনশন স্কিম ছিল না।
দেখেছি যে এই এতদিন পর্যন্ত যে পেনশন স্কিমটা ওনারা চালু করলো, সেটাও কিন্তু ওনারা যেভাবে এটাকে ব্যাখ্যা দিয়ে জাতির সামনে যে এখানে এই সুযোগ আছে, এই সুবিধা আছে, সেটাও কিন্তু অর্থ মন্ত্রণালয় ওইভাবে করতে পারে না। বিদায় নাহলে কেন মাত্র 4 লক্ষ লোক এই মাত্র রেজিস্ট্রেশন করেছে, আরও তো রেজিস্ট্রেশন সংখ্যা বাড়ার কথা। আমরা হঠাৎ করে দেখলাম যে 11ই এবছর 13ই মার্চ হঠাৎ করে একটা অর্থ মন্ত্রণালয়ের একটা প্রজ্ঞাপন, সে প্রজ্ঞাপনে বলা হলো যে প্রত্যয় স্কিমে স্বায়ত্তশাসিত, স্বশাসিত, এইভাবে সরকারের বিভিন্ন যে কোডিংয়ে যে নামগুলা বলা হয়, তারা এই প্রত্যয় স্কিমে আওতায় থাকবেন। আমরা পর্যালোচনা করলাম এবং আমরা তৃতীয় দিন আমরা বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশন, যেহেতু আমি ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি, ফেডারেশনের মহাসচিব, আমরা প্রত্যয় স্কিমটা নিয়ে আমরা পর্যালোচনা করে আমরা সভা করেছি, আমরা প্রত্যাখ্যান করে আমরা বিবৃতি দিয়েছি। পরের দিন ঢাকা বিশ্ববিদ্যালয় বিবৃতি দিয়েছে, এরপরে সবগুলো বিশ্ববিদ্যালয় বিবৃতি দিয়েছে। আমরা আমাদের সভাপতি এবং আমি মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয় এবং শিক্ষা প্রতিমন্ত্রী মহোদয়ের উপস্থিতিতে শিক্ষা সচিব মহোদয়ও ছিলেন, তবু ডিআরসি যে আমরা এটা প্রত্যাখ্যান করলাম। এরপরে আমরা 5 সদস্য বিশিষ্ট একটা কমিটি করেছি। আপনারা জানেন বিশিষ্ট অর্থনীতি সমিতির সভাপতি, সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন ডক্টর আবুল বারাকাত, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের চেয়ারম্যান ডক্টর মাহমুদা, তারপরে মাকসুদা, তারপরে আপনার আমাদের ডক্টর শাহাদাত, অর্থনীতি বিভাগের একজন স্বনামধন্য শিক্ষক, এমনকি আমাদের শিক্ষক সমিতির যে কোষাধ্যক্ষ ডক্টর মাসুদুর রহমান এবং আমাদের ডক্টর সজীব, আমাদের ফাইন্যান্সের শিক্ষক, ওনারা মূল্যায়ন করে ডিফারেন্সগুলো দেখিয়েছে। আপনারা গতকালকে দেখবেন যে অনেক পত্রিকায় কিন্তু আমাদের যে মূল্যায়নটা আমরা করেছি সেটা তারা ব্যাখ্যা করে আগে আমরা কোথায় ছিলাম, এখন আমরা কোথায় যাব। দেখেন, আগে আমাদের বেতন থেকে কোনো টাকা কর্তন করা হতো না, এবং কি উপরন্ত প্রতি বছর 5% ইনসেন্টিভ দেওয়া হতো আমাদের যে পেনশনটা। এমনকি আমরা যখন রিটায়ার্ড হতাম, প্রথম দিনে কিন্তু আমি 80 লক্ষ টাকা পেতাম। 80 লক্ষ টাকা আমাদের যারা রিটায়ার্ড করে, যারা আগের স্কিমে আছেন, তারা পেয়ে থাকেন। তারপর আমাদের স্পাউসদের জন্য আমি বা আমাদের কোনো কলিগ মারা গেলে তার ওয়াইফ বা কোনো মারা গেলে তার হাজব্যান্ড, আমাদের মহিলা শিক্ষক যদি ওনার স্পাউসকে এই সুবিধাটা পাবেন। এখানে কিন্তু বলা আছে যে 75 বছর পর্যন্ত। এখন একটা মানুষ মারা যাওয়ার পর 75 বছরের বয়সে যদি একটা লোক বেঁচে থাকেন, আরও হয়তো 2-1 বছর, 4 বছর, 5 বছর বাঁচতে পারেন। ওই সময়গুলো 70-এর পর থেকে তো মানুষের নানাবিধ অসুখ বিসুখ বা একটু সুরক্ষা তো মানুষ চায়। তা আপনি সুরক্ষার কথা বলছেন, কিন্তু আপনি সেখানে এই সুরক্ষাটিও আপনি রাখেন নাই, তাই না? তো এই যে দেখেন এই ডিসক্রিমিনেশন। তারপর আমরা 2টা ঈদে আমরা ফেস্টিভ্যাল ভাতা পেয়ে থাকি, 2টা ঈদে বোনাস, দুই ঈদের বোনাস নিয়ে সবাই আনন্দে কেনাকাটা করে। এমনকি আমাদের দেশে ঈদের আনন্দটা কিন্তু সবাই ভাগাভাগি করে নিয়ে প্রচুর টাকাও খরচ করে মানুষ, ঈদের আনন্দটাই আলাদা। তারপরে বৈশাখী ভাতা আমরা পেয়ে থাকি, কিন্তু সেটাও প্রত্যেক স্কিমে রাখা হয় না। মেডিকেল ভাতা, আর আমাদের স্বাস্থ্যর কথা আমরা সবসময় বলি, শিক্ষা স্বাস্থ্য নিয়ে আমরা কথা বলি, সেখানে সে জিনিসটাও কিন্তু আমাদের সেই প্রত্যেক স্কিমে রাখা হয় নাই। এই যে এতগুলো জিনিস কাটেল করে ওনারা করেছেন। আজকে আমরা দেখছি হঠাৎ করে যখন আমরা আন্দোলনে গেলাম এতদিন পরে, এর আগে পূর্বের কথা আমি বলি, আমরা যখন এই ব্যাখ্যার পরে আমরা কিন্তু প্রেস কনফারেন্স করেছি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাবে, সবগুলো বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি, সাধারণ সম্পাদক নিয়ে দলমত নির্বিশেষে আমাদের সব শিক্ষকরা এসেছেন। আমরা প্রেস কনফারেন্সের মধ্যে জানি যে আমরা এটা প্রত্যাখ্যান করলাম। আমরা গণস্বাক্ষর সংগ্রহ করেছি শিক্ষকদের, এমনকি ঢাকা বিশ্ববিদ্যালয়ে 1200 শিক্ষক স্বাক্ষর করেছেন, যাদেরকে আমরা পেয়েছি। আমাদের 2000 উপরে শিক্ষক, আমাদের ফিল্ডে হয়তো 1500 থেকে 1600 শিক্ষক থাকে। যারা সিগনেচার করতে পেরেছে তারা করেছে, তা অন্যরা বলেছে আমাদের এটার নৈতিক সমর্থন আছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি ম্যান্ডেট দিয়েছে শিক্ষকদেরকে প্রত্যেক স্কিম প্রত্যাহার করার জন্য, এমনকি শিক্ষক সমিতি যা করবে এটার সাথে সব শিক্ষকরা আছেন। তো এইভাবে প্রতিটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি কিন্তু তাদের ম্যান্ডেট নিয়ে এই কাজটি করেছেন। এরপরে আমরা স্মারকলিপি দিয়েছি মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয়ের কাছে, ওনাকে গিয়ে আমাদের সিগনেচার সম্মিলিত কাগজটি, এবং শিক্ষামন্ত্রী মহোদয় বলছেন যে আমি ব্যাপারটা দেখব, আমি কথা বলবো মাননীয় প্রধানমন্ত্রীর সাথে, অর্থ মন্ত্রণালয়ের সাথে। কিন্তু গতকালকে আমরা দেখেছি যে মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয় বললেন যে আমার সাথে তো এটা তো শিক্ষা মন্ত্রণালয়ের না, এটা অর্থ মন্ত্রণালয় করেছে। কখনো এই ধরনের কোনো কাজ যখন করা হয় তখন স্টেক হোল্ডারদেরকে ডাকা হয়। যেমন আমরা 2015 সালে বেতন স্কেলে আমরা দেখেছি যে
আমাদের একজন শিক্ষক প্রফেসর মমতাজউদ্দিন আহমদ, আমাদের কোষাধ্যক্ষ এখন অ্যাকাউন্টিংয়ের শিক্ষক, ওনাকে রাখা হয়েছিল। তখন উনি আমাদেরকে বলছে তোমাদেরকে কিন্তু আমাদের এক ধাপ নামানো হচ্ছে। কিন্তু আমরা তখন শিক্ষকরা অর্গানাইজ হয়ে গেলাম, আমরা জানতে পারছি যে আমাদের জন্য এটা করা হচ্ছে। এবার তো আমরা কিছুই জানি না, হঠাৎ করে প্রচার করে দেওয়া হলো যে আমরা এটা দিয়েছি, এটা তোমাদেরকে গ্রহণ করতে হবে। এর পরিপ্রেক্ষিতে আমরা ঈদের আগে আমরা 2 ঘন্টা কর্মবিরতি পালন করেছি। আমরা বিভিন্নভাবে বিভিন্ন সরকারের বিভিন্নভাবে সংসদ সদস্য থেকে শুরু করে সবাই সাথে যোগাযোগ করার চেষ্টা করেছি আমাদের দাবি নিয়ে। ঈদের বন্ধ গেল, আমরা 3 দিন কর্মসূচি গ্রহণ করেছি, অর্ধ দিবস কর্মবিরতি। এর মধ্যে পরীক্ষাগুলো আমাদের চলমান ছিল, এটা 25, 26, 27। 30 তারিখে আমরা প্রেস কনফারেন্স করেছি পূর্ণ দিবস কর্মবিরতির মাধ্যমে, যে 1 জুলাই থেকে আমরা পূর্ণ কর্মবিরতি পালন করব। এবং 1 জুলাই থেকে আপনারা দেখেছেন গতকাল থেকে কিন্তু আমরা যে শিক্ষকরা সবগুলো বিশ্ববিদ্যালয় একযোগে, এমনকি আমাদের যেমন রাজশাহী বিশ্ববিদ্যালয় বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বলেন, খুলনা সবগুলো বিশ্ববিদ্যালয়, কৃষি বিশ্ববিদ্যালয়, ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়, সবাই, এমনকি ছোট যে বিশ্ববিদ্যালয় নবীন, সবগুলো বিশ্ববিদ্যালয় একযোগে 35টি বিশ্ববিদ্যালয় কিন্তু এটা প্রত্যাখ্যান করে আমরা প্রতিদিন 1 ঘন্টা করে অবস্থান ধর্মঘট করছি। এবং শিক্ষকরা তাদের এই দাবি দাওয়া নিয়ে বিভিন্নভাবে আলোচনা করছে, বক্তব্য রাখছে। এমনকি শিক্ষকদের প্রাণের দাবি যে আমরা যেখানে ছিলাম, আমাদের নতুন যারা আসবে, আমাদের উত্তরসূরি, আমাদের পূর্বসূরীরা তো আমাদের জন্য অনেক কিছু করে গিয়েছে। স্বাধীনতা যুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা জীবন দিয়ে গেছে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা জীবন দিয়ে গেছে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা জীবন দিয়ে গেছে। 14ই ডিসেম্বর বিজয়ের পূর্ব মুহূর্তে পর্যন্ত শিক্ষকদেরকে ধরে নিয়ে মেধাশূন্য করার জন্য হত্যা করা হয়েছে। তাদের রক্তের উত্তরাধিকার আমরা, তা আমাদের উত্তরাধিকারদের জন্য তো আমরা সেটা সংরক্ষিত করব না। কেন এটা হলো সেটা একটু আমরা পরে বিস্তারিত আলোচনা করবার চেষ্টা করব। আমরা একটু প্রফেসর মামুন আহমেদের কাছ থেকে শুনতে চাই যে আপনি সামগ্রিক পরিস্থিতি, সরকারের পদক্ষেপ, আপনাদের আন্দোলন কিভাবে দেখেন? থ্যাংক ইউ। আমার সম্মানিত সহকর্মী প্রফেসর নিজামুল হক ভূঁইয়া, যিনি আমাদের শিক্ষক সমিতির সভাপতি আর ফেডারেশনের মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করছেন, এতক্ষণ পর্যন্ত যে কথাগুলো বললেন আমি সেগুলোকে এন্ডোর্স করছি। এবং আমি মনে করি যে শিক্ষকদের স্বার্থ সংশ্লিষ্ট যে বিষয়গুলো, যেমন যেখানে আপনার ব্যত্যয় যেখানে হয়েছে, আমাদের সার্বজনীন পেনশন স্কিমে আসার ফলে আমার যে অবনমন করা হয়েছে, যে ব্যাখ্যাটাই তিনি দিলেন এবং ব্যাখ্যা দেওয়ার আগে ওনাকে সেটা সাবস্ট্যান্সিয়েট করেছে, ওনারা একটা মূল্যায়ন করেছেন, সে মূল্যায়ন রিপোর্টটা নিয়েই ওনারা কিন্তু আলোচনা করছেন। তো সার্বিকভাবে যেটা বলেছেন আমরা সেটাকে এন্ডোর্স করছি। এবং শিক্ষকরা যে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সব পাবলিক বিশ্ববিদ্যালয় এবং স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয় সবাই মিলে যে আন্দোলনটা করছে, আমরা সে আন্দোলনের সাথে সহযোগী, সহগামী। হ্যাভিং সেড দিস, যে এখন একটা হচ্ছে কি, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা বঞ্চনার শিকার যখন হন তখন আন্দোলনে আমরা আসছি। এখন কথাটা বলাটা একটু আমার জন্য একটু ডিফিকাল্ট হচ্ছে, গিভেন দ্য সিচুয়েশন অ্যান্ড এভরিথিং। এখন বিষয়টা হচ্ছে যা হয়েছে, যা করা হচ্ছে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি এবং শিক্ষক সমিতি ফেডারেশন, একটা তো বললাম আমি সেটাকে এন্ডোর্স করছি, সে বিষয়ে কোনো সন্দেহ নেই, আপনার সমর্থন আছে। যদিও আমি মনে করি যে বয়ান তৈরি করার ক্ষেত্রে, বক্তব্য তৈরি করার ক্ষেত্রে এবং আন্দোলনের কর্মসূচি গ্রহণ করা, গতি প্রকৃতি নির্ধারণ করা, এই সব বিষয়ে আমি মনে করি এটা ইম্প্রোভাইজ করার সুযোগ ছিল, প্রয়োজনও ছিল। এবং শুধুমাত্র শিক্ষকদের আর্থিক সুযোগ সুবিধা কেন্দ্রিক আলোচনাটা সীমাবদ্ধ না রেখে এটাকে বিস্তৃত আলোচনার মধ্যে যদি রাখা যেত এবং আমাদের সার্বিকভাবে যদি আমরা বিবেচনায় রাখতে পারতাম, তাহলে আরও বেশি এফেক্টিভ ওয়েতে আন্দোলনটাকে আমরা মাঠ পর্যায়ে নিয়ে যেতে পারতাম। এটা ব্যক্তিগতভাবে আমার কাছে মনে হয়। আচ্ছা, তবুও আমি এমন কোনো শব্দ অথবা বাক্য উচ্চারণ করতে চাই না যাতে করে এই আন্দোলনকে কেন্দ্র করে শিক্ষকদের, যেহেতু আমরা একই কমিউনিটিতে বিলং করি, শিক্ষকদের এই যে স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলোতে যাতে করে কোনো আমার এবং নিজামুল হক ভূঁইয়া সাহেবের মধ্যে কোনো পার্থক্য আছে, অ্যাটলিস্ট এটা যাতে প্রয়োজন মনে হয় না হয়। আমি যেটুকু বলতে চাই বরঞ্চ এটাকে আরও সাবস্ট্যান্সিয়েট করার জন্য, ইম্প্রোভাইজেশনের জন্য আমি বরঞ্চ দু একটা কথা এখানে বলে রাখতে চাই। একটা জিনিস হচ্ছে কি, এই সার্বজনীন পেনশন স্কিমে
সরকার পক্ষ থেকে যেটা প্রস্তাব করা হয়েছে, যেটা 1 জুলাই থেকে এফেক্টিভ অলরেডি হয়েছে, সেখানে ওনারা তো একটা পেপার করে ওনারা দেখিয়েছেন, সেখানে বিভিন্নভাবে আমরা বঞ্চনার শিকার হচ্ছি। তার মানে হচ্ছে নতুন শিক্ষক যারা হচ্ছে তারা আগেকার তুলনায় অনেকভাবে বঞ্চনার শিকার হচ্ছে। তবে শিক্ষকরা যে এই বঞ্চনার শিকার এবারই হচ্ছেন তা কিন্তু নয়। প্রফেসর নিজামুল হক ভূঁইয়া একটু আগে বলেছেন, এর আগে 8ম বেতন স্কেল যখন তৈরি করা হয় তখনও শিক্ষকদের ক্ষেত্রে একই বিষয় তৈরি করা হয়েছিল। বেতন স্কেল এবং পদমর্যাদার ক্ষেত্রে শিক্ষকদের যে অবস্থান অনেক দিন থেকে এনজয় করে আসছিলাম আমরা, হঠাৎ করে দেখা গেল সেটার অবনমন হয়েছে। শিক্ষকদেরকে যেটা করতে হয়েছে সেটার বিরুদ্ধে আন্দোলন করতে হয়েছে। আন্দোলনের একটা পর্যায়ে যেটুকু অবনমন করা হয়েছে সেটুকু শুধুমাত্র আপনার আগের অবস্থানে ফিরে যাওয়ার সুযোগটা তৈরি হয়েছে। নতুন কোনো কিছু অর্জন হয় নাই। নতুন অর্জনের ক্ষেত্রে শুধুমাত্র প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল যে সুপার গ্রেডের শিক্ষকদেরকে দেওয়া হবে, কিন্তু এতদিন পর্যন্ত সেটা বাস্তবায়ন করা হয় নাই। যার ফলে এখনকার যে আন্দোলনে সুপার গ্রেডে যাওয়ার বিষয়টা এই আন্দোলনে দাবির একটা দাবি হিসেবে সেটা অন্তর্ভুক্ত হয়েছে। দ্বিতীয় দাবি হিসেবে সেটা অন্তর্ভুক্ত হয়েছে। এই দুটো অবনমনের কথা বললাম। গত বেশ কয়েক বছর পর্যন্ত, আমি 10-15 বছর পর্যন্ত, আমার বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতার বয়স অলমোস্ট 30 ইয়ার্স নাও, প্রায় 30 বছরের কাছাকাছি। আমরা তো পরিণত বয়সে, আমাদের খুব বেশি দিন বোধহয় চাকরি নাই। নিজাম সাহেবের বোধহয় 4-5 বছর, 2-3 বছর বা 3-4 বছর আছে। আমার চাকরি হয়তো 7-8 বছর আছে, এরকম পরিস্থিতি আমাদের। সুতরাং অনেক কিছুই আমরা দেখেছি। গত 7-8 বছর, 10 বছর বা 15 বছরের মধ্যে শিক্ষক সমাজের প্রতি সরকার এবং কর্তৃপক্ষের যে মানসিকতা, তাতে সত্যিকার অর্থেই আমরা মর্মাহত। আমরা বিভিন্ন সময়ে সরকার বিভিন্ন পর্যায় থেকে, নিজামুল হক ভূঁইয়া সাহেব একটু হয়তো উল্লেখ করেছেন, সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ে শুধুমাত্র যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের পদবি, আর্থিক সুবিধাদি কর্তন, সেটাই শুধুমাত্র নয়, বিভিন্নভাবে যেভাবে ট্রিট করা হচ্ছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদেরকে, সেটা এর আগে কখনো বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদেরকে এরকম অমর্যাদাকর অবস্থার মধ্যে আসেনি। আমরা একটু দুর্ভাগ্যজনকভাবে লক্ষ্য করছি, সেটা হচ্ছে এরকম একটা পরিস্থিতি তৈরি হচ্ছে। এখন শিক্ষকরা অনেকদিন পর্যন্ত আন্দোলনে আছে, প্রায় 3 মাস পর্যন্ত কিন্তু আমরা আন্দোলনে আছি। হ্যাঁ, তারপর গত 2-3 দিন পর্যন্ত তো আপনার একদম পুরোপুরি শাটডাউন হয়ে আছে সব কিছু। বাট ইভেন দেন সরকারের কোনো উপযুক্ত কর্তৃপক্ষের পক্ষ থেকে আমাদের কোনো উপযুক্ত কর্তৃপক্ষের সাথে এই বিষয়ে কোনো আলাপ আলোচনা হয়েছে আমার মনে। তার মানে হচ্ছে টোটাল নেগলিজেন্স, এই বিষয়ে আলোচনা করতেই আগ্রহী না, এরকম একটা পরিস্থিতি। এখন এই যখন পরিস্থিতি তৈরি হয়, এই পরিস্থিতিতে এখন আসলে সমস্যাটা পুনরায় এটাকে কিভাবে ডিফাইন করা যাবে, রিডিফাইন করা যাবে, আমরা আসলে যা করছি, যেভাবে করছি, সেটা আরও ইমপ্রুভাইজ করার কী কী সুযোগ আছে, সেই বিষয়গুলো আমাদের ভাববার সময় চলে আসছে। আমি দু একটা বিষয় আপনাকে, আমি আশা করি প্রফেসর নিজামুল হক ভূঁইয়া আমার সাথে ডিসঅ্যাগ্রি করবেন না। আসলে সংকটের মূলটা কোথায় সেটা আমাদেরকে দেখতে হবে। ওকে, সংকটটা তো আসলে গভর্নেন্সের সমস্যা মূলে হচ্ছে গভর্নেন্সের সমস্যা। আমরা বাংলাদেশে এমন একটা রাষ্ট্রীয় ব্যবস্থা, শাসনতান্ত্রিক এমন একটা ব্যবস্থার মধ্যে পড়ে গিয়েছে, যে শাসনতান্ত্রিক ব্যবস্থাটা গণতান্ত্রিক ব্যবস্থা না। এই গণতান্ত্রিক ব্যবস্থা না থাকার কারণে যেটা হয়েছে সেটা হচ্ছে এখানে একটা সুযোগ সন্ধানী একটা শ্রেণী তৈরি হয়েছে, যে শ্রেণীটা সব কিছু নিয়ন্ত্রণ করছে। এবং এই সুযোগ সন্ধানী এই শ্রেণীটার হাতেই আপনার চলে গেছে আপনার অর্থনীতি, যার হাত ধরে আপনার এই যে অর্থনীতি ক্ষতিগ্রস্ত হচ্ছে, আমাদের দুর্নীতি হচ্ছে, তারপর সব কিছুই সংকটের মধ্যে পড়ে গেছে। এই সংকটের হাত ধরেই যে অর্থনীতির যে সংকটটা এখন তৈরি হয়েছে, সেই সংকটটাই আসলে কিন্তু মূল সংকটটা গভর্নেন্সের সমস্যা, মূল সংকটটা হচ্ছে রাজনীতির সমস্যা। এখন সেটাকে বাইরে রেখে আমরা যদি শুধুমাত্র এই আলোচনার মধ্যে থাকি, আমরা কতটুকু আর্থিক সহযোগিতা পেলাম অথবা পেলাম না, এই আলোচনার মধ্যে যদি নিজেদেরকে সীমাবদ্ধ রাখি, তাহলে আমরা হলিস্টিক্যালি যদি বিষয়টা না দেখি, এই সমস্যার সমাধান করা আমাদের জন্য সম্ভব হবে বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি। ধন্যবাদ। আমি দর্শক একটু জানিয়ে রাখতে চাই, আমার দু প্রান্ত থেকে দুজন বলেছেন যে কি কি সমস্যায় তারা পড়বেন এই প্রত্যয় স্কিমের কারণে বা নতুন পেনশন স্কিমের কারণে। সর্বজনীন বিদ্যমান পেনশন স্কিম অনুযায়ী বর্তমানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা যে পেনশন পান, সে বেতন থেকে কোনো টাকা কাটা হয় না, প্রফেসর নিজামুল হক ভূঁইয়া বলছিলেন, কিন্তু নতুন স্কিমে কাটা হবে 10% টাকা। আমার রাইট?
বিদ্যমান ব্যবস্থায় কেউ অধ্যাপক পদ থেকে অবসরে গেলে গ্র্যাচুইটি পান 80,73,000 টাকা। নতুন স্কিমে সেটি তারা আর পাবেন না। অবসরে গেলে অধ্যাপকরা এখন মাসিক পেনশন পান 45,790 টাকা, যার বিপরীতে বেতন থেকে কোনো টাকা কাটা হবে না। প্রত্যয় স্কিমে যুক্ত হলে বেতন থেকে কেটে ও প্রতিষ্ঠানের টাকায় পেনশন পাওয়া যাবে মাসে 1,24,000 টাকা। এককালীন কোনো টাকা পাবেন না পেনশনাররা। বর্তমানে প্রতি বছর পেনশনে 5% হারে ইনক্রিমেন্ট হলেও প্রত্যয় স্কিমে সেটি আর বাড়ছে না। বিদ্যমান ব্যবস্থায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা 65 বছরে, কর্মকর্তারা 62 এবং কর্মচারীরা 60 বছর বয়সে অবসরে যান। নতুন ব্যবস্থায় সবাইকে অবসরে যেতে হবে 60 বছর বয়সে। বিদ্যমান ব্যবস্থায় শিক্ষকরা অর্জিত ছুটির বিপরীতে টাকা পেলেও সেই ব্যবস্থা নতুন স্কিমে নেই। এছাড়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা চিকিৎসা ভাতা, উৎসব এবং বৈশাখী ভাতা কিংবা এলপিআর সুবিধা পান, কিন্তু নতুন পেনশন স্কিমে সেটি থাকবে কিনা সেটি স্পষ্ট করে বলা নেই। অর্থাৎ সব মিলিয়ে তাদের সুযোগ সুবিধা সবই কমে গেছে এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে সম্মানের একটা বড় হানি হচ্ছে। এক ধরনের অসম্মান অবশ্যই শিক্ষকদের দীর্ঘকাল ধরেই করবার একটা প্রবণতা শুরু হয়েছে। আমি একটু জাস্ট প্রফেসর নিজামুল হক ভূঁইয়া, আপনি শিক্ষক এবং শিক্ষকদের নেতা, আপনার কাছ থেকে বুঝতে চাই এর কারণ কি, এবং এখানেও দেখা যায় যে সরকারি কর্মকর্তাদের সঙ্গে শিক্ষকদের একটা বড় পার্থক্য, বৈষম্য তৈরি করা হচ্ছে। মানে সরকার কি মনে করে যে এইসব শিক্ষক এদের দরকার নেই, এদের চাইতে সরকারি কর্মকর্তারই অনেক বেশি ইফেক্টিভ, তাদের জন্য কাজ প্রয়োজনীয় বেশি? না, আমাদের আপনার কথা যথাযথ আপনি বলেছেন। আমাদের মামুন ভাই যেটা বলেছেন যে গণতান্ত্রিক ব্যবস্থা, গভর্নেন্স, সেটা হলো ভিন্ন কথা, এটা রাজনৈতিক বক্তব্য উনি দিয়েছেন, মানে বিরোধিতার স্বার্থে বলেছেন। আমি সেদিকে যাব না। আমার মনে হয় সেদিকে না গিয়ে আমরা আমাদের শিক্ষকদের স্বার্থ নিয়ে আজকে আমরা কথা বলছি। না, কিন্তু শিক্ষক যদি না, শিক্ষকদের স্বার্থ কেউ যদি শিক্ষকদের স্বার্থ, আমি একটা আমরা বিশ্ববিদ্যালয়ে আমি আপনাকে বলি, শুনেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদেরকে আমাদের এই সাবকন্টিনেন্টে, বিশেষ করে আমাদের এই এরিয়াতে আমরা দেখেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয় 1921 সালে যখন প্রতিষ্ঠিত হয়, তখন আমরা যিনি আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে একজনকে যিনি উপাচার্য হয়েছেন আপনার কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্যার এফ রহমান, এমনকি আমাদের সেকেন্ড উপাচার্যের নাম কি আপনার মনে আছে? যাই হোক, উনি 5,000 টাকা তখনকার দিনে পেতেন। ওনাকে 10,000 টাকা দিয়ে এখানে আনা হলো, ওনাকে বিশাল বাড়ি দেওয়া হলো। উনি পরবর্তী পর্যায়ে উপাচার্য হলেন। স্যার এফ রহমান সাহেব ইতিহাসের শিক্ষক ছিলেন। এমনকি ওনাদেরকে এই ধরনের সুযোগ সুবিধা দেওয়ার কারণে ওনারা বিশ্ববিদ্যালয়কে ডেভেলপ করছিল। 30-এর দশকে দেখা গেল একজন শিক্ষামন্ত্রী বেঙ্গলে, উনি এসে শিক্ষকদের সব সুযোগ সুবিধা কর্তন করে দিয়ে অর্ধেক করে দেওয়া হলো। তারপরে শিক্ষকরা বিশ্ববিদ্যালয়ের চাকরি ছেড়ে দিয়ে এখানে সেখানে চলে গেলেন। এমনকি 47 সাল পর্যন্ত বিশ্ববিদ্যালয় দুর্দশায় ছিল কোনো রকমে। এমনকি 47 সালের পর পাকিস্তান আমলে পাকিস্তান সরকারও এদিকে মনোযোগ না দিয়ে ওইদিকে মনোযোগ দিয়েছেন পশ্চিম পাকিস্তানে। 60-এর দশকে এসে আমাদের শিক্ষকরা যখন একটু অ্যাক্টিভ হলো, তখন আইয়ুব খান কিন্তু শিক্ষকদের স্বাধীনতা এবং শিক্ষার বাজেট সব কিছু এমনকি নিয়ন্ত্রণ করে ফেললো। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 66 সালে বলল যে আমি আরসি মজুমদার, রমেশচন্দ্র মজুমদারের কথা বলছিলাম আমি প্রথমে, যিনি যাকে 10,000 টাকা বেতন দিয়ে আনা হলো। বঙ্গবন্ধু বলছিল যে আমি যখন ক্ষমতা আসতে পারো 64 সালে, তাহলে কিন্তু শিক্ষকদের আমি স্বাধীনতা দেব। এমনকি উনি ক্ষমতা গ্রহণ করার পর উনি বলছে শিক্ষার সবচেয়ে বড় বিনিয়োগ। এমনকি দেখেন, বঙ্গবন্ধু শিক্ষার বাজেট রাখেছিল 4%, আজকে শিক্ষার বাজেট 2%-এর নিচে। এবং বঙ্গবন্ধু একজন শিক্ষককে শিক্ষামন্ত্রী করেছেন, অধ্যাপক ইউসুফ আলীকে। আমাদের সম্মানিত 3 জন শিক্ষক, ডক্টর এআর মল্লিক সাহেব চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা উপাচার্য, উনি প্রথম শিক্ষা সচিব। ডক্টর আবদুল্লাহ মতি সরপতি, উনি একজন বিজ্ঞানী শিক্ষক, ওনাকে সেকেন্ড শিক্ষা সচিব। আমাদের প্রফেসর কবির চৌধুরী জাতীয় অধ্যাপক, ওনাকে শিক্ষা সচিব করা হলো। এইভাবে এমনকি এআর মল্লিক সাহেব পরে অর্থমন্ত্রী হয়েছিলেন। এমনকি বঙ্গবন্ধুর যে 73 অর্ডিন্যান্স কিন্তু 4টা বিশ্ববিদ্যালয়কে দিয়েছিলেন। বঙ্গবন্ধু জীবিত থাকলে কিন্তু পরবর্তী পর্যায়ে যতগুলো বিশ্ববিদ্যালয় হয়েছে সবগুলো বিশ্ববিদ্যালয় স্বায়ত্তশাসন পেতেন। আমরা দেখেছি মাননীয় প্রধানমন্ত্রী ও শিক্ষক বান্ধব ওনার, আমরা বিভিন্ন সময় বিভিন্ন অকেশনে মাননীয় প্রধানমন্ত্রীকে দেখেছি উনি বিশ্ববিদ্যালয় নিয়ে গর্ব করে এবং শিক্ষার মানের কথা বলে। আমরা অনেকবার ওনার সাথে আলোচনা করেছি, বসেছি। উনি গবেষণার কথা, দেশকে কীভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য উনি ওনার চিন্তার মধ্যে এটা আছে। এমনকি ওনার 2জন শিক্ষক ছিলেন, আপনারা জানেন, ডক্টর আনিসুজ্জামান স্যার প্রয়াত, জাতীয় অধ্যাপক রফিকুল ইসলাম স্যার। ওনারা আমরা যখন পেশাজীবীদের ইফতার পার্টিতে যেতাম, মাননীয় প্রধানমন্ত্রীর 2 পাশে ওনার 2 শিক্ষককে নিয়ে ইফতার করতেন। উনিও শিক্ষকদের মর্যাদাকে ওইভাবে দেখেছেন। কিন্তু আমরা দেখেছি সরকারের ভিতরে একটা গ্রুপ, যেমন 2015 সালে মামুন সাহেব যেটা বলেছেন
যে আমাদেরকে আমরা যে জায়গায় ছিলাম সেই জায়গাটুকু আমাদেরকে ওনারা সচিব মর্যাদা রাখবেন না, একদম নিচে নামিয়ে দিলেন। আমরা আন্দোলন করলাম, আমরা পিঠা উৎসবে গেলাম, মাননীয় প্রধানমন্ত্রী ডাকলেন, আমাদের বর্তমান উপাধ্যক্ষ ডক্টর এস এম মাকসুদ কামাল সাহেব তখন ফেডারেশনের মহাসচিব ছিলেন, আমাদের ফরিদউদ্দিন আহমদ এখন শাহজালাল বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি, উনি সভাপতি ছিলেন। সে আন্দোলনে বলা হলো কি আমাদের এই দাবিগুলো মানা হলো এবং আমাদের একটা সুপার গেট দেওয়া হবে, যেটা সিনিয়র সচিবরা পাচ্ছে, লেফটেন্যান্ট জেনারেলরা পাচ্ছে, 3 বাহিনী প্রধান পাচ্ছেন, তারপরে আপনার পুলিশের প্রধান পাচ্ছেন, সম্ভবত র্যাবের প্রধানও পেতে পারেন, আমি জানি না ঠিক এই মুহূর্তে আমার কাছে রেকর্ডটা নেই। তখন 10 জন ছিল, এখন অনেক করে ফেলছে। কিন্তু আমরা শিক্ষকরা যে সুপার গেটের জন্য আমির হোসেন আমু সাহেব, তোফাল সাহেব এবং অর্থ মন্ত্রণালয়ের অনেক নিয়ে একটা কমিটি করা হলো। আমাদের কামাল আব্দুল নাসের সাহেব, যিনি আজকে শিক্ষা উপদেষ্টা, উনি যখন মুখ্য সচিব ছিলেন, আমরা 9 বছর পর্যন্ত সবসময় বলে যাচ্ছি, সরকারের সাথে বিভিন্নভাবে চেষ্টা করছি যে আমাদের সুপার গেটটা দেওয়ার জন্য। অদ্যপতি আমরা সুপার গেটটি পাই নাই। আজকে আমরা দেখলাম যে প্রত্যেক স্কিমের, দেখেন আজকে দেখলাম যে প্রত্যেক স্কিমের একজন গোলাম মোস্তফা সাহেব আমার সাথে এক জায়গায় একটা টেলিভিশনে কথা বলছিলেন যে আপনাদেরকে আমরা এখন আমরা একটা পত্রের মাধ্যমেও পেলাম যে আমরা আমাদের যে চাকরি বয়সসীমা 60 বছর 65 বছর ছিল, এটাকে ওনারা 60 বছর করলেন, আজকে বলছেন না এটা 65 বছর থাকবে। তারপর বলছে যে একজন শিক্ষক যখন প্রমোশন পাবেন অথবা এক বিশ্ববিদ্যালয় থেকে আরেক বিশ্ববিদ্যালয়ে আসবেন, সেক্ষেত্রে তাকে জব প্রোটেকশন এবং পে প্রোটেকশন দুইটাই করা হবে। তো আরেকটা পয়েন্ট বললো যে আমরা যে অর্জিত ছুটি সে টাকাগুলো দেবেন। এতদিন পর্যন্ত 3.5 মাস আমরা আন্দোলন করেছি, আমরা মানে প্রেস কনফারেন্স করেছি, স্মারকলিপি দিয়েছি, টেলিভিশনে কথা বলতেছি, পত্রপত্রিকা আপনাদের মধ্যে বহুল প্রচারিত, মিডিয়ার মাধ্যমে কিন্তু সবাই জানতেছে, ওনারা কিছু করেন না। হঠাৎ করে আজকে ওনারা আমাদেরকে এই একটা প্রজ্ঞাপন বলবো না, একটা নোটিশের মধ্যে দিয়েছে, এটা ঠিক থাকবে, ওটা ঠিক থাকবে, ওটা ঠিক থাকবে। আপনারা এতদিন কোথায় ছিলেন? আমরা কেন এতদিন এত মিটিং করতে হলো, সভা করতে হলো? কিছু কিছু আমরা সংশোধন এনেছেন, এই সংশোধন থেকে আগে আনা যেত না? সংশোধনী কি আপনারা হ্যাপি? না, এটা তো আমাদের মূল দাবি না, এটা তো আমাদের এখন তখন কোনো জায়গায় একের ক খ গ, হয়তো খ ঠিক গট দেওয়া হয়েছে, ক খ গ রয়ে গেল, কিছু কিছু অংশ আমাদের সুপার গেট, আমাদের আত্মমর্যাদার লড়াই এটা। কিন্তু আমরা শিক্ষকরা আজকে কোনো একটা প্রধানমন্ত্রীর একটা প্রোগ্রামে আমরা যাব, আমরা প্রেসিডেন্টের একটা প্রোগ্রামে যাব, বা রাষ্ট্রীয় কোনো একটা প্রোগ্রামে গেলে আমাদের শিক্ষকদেরকে রাখা হয় অনেক পেছনে। এমনকি আমরা অনেকগুলো প্রোগ্রামে দাওয়াত পেয়ে থাকি, তো আমরা কিন্তু এখন আর যেতেও ইচ্ছা করে না। আমাদের ছাত্ররা যখন দেখি আর শিক্ষকদেরকে আপনার সম্মান করলে তো আপনার মর্যাদা কমবে না। জাস্ট একটু মানে এই যে সোশ্যাল স্ট্রাকচারে যে চেঞ্জ, মানে সেই দিকে একটু আলোচনাটা ছোট্ট করে আলোচনা করতে চাই। আমি আমার ছাত্র জীবনে দেখেছি, বিশ্ববিদ্যালয়ের ছাত্র জীবনে আপনারা তো অবশ্যই দেখেছেন যে আগে শিক্ষকের সবাই তো সম্মান করে। আমরা এখনও আমাদের প্রাইমারি স্কুলের টিচারকে দেখলেও সম্মান করি, পায়ে ধরে সালাম করি। সেটা প্রশাসনের যত বড় কর্তাই হোক না কেন, ইভেন পলিটিশিয়ানরা, মন্ত্রীরা পর্যন্ত শিক্ষকদের সঙ্গে ভিন্ন মতের হলেও কোনোদিন আমরা দেখিনি যে তারা শিক্ষকদের অসম্মান করেছেন। কিন্তু আজকে কি মানে শিক্ষকরা নিজেরা যে কোনো কারণেই হোক, তারা একটু প্রশাসনের লোকজনদেরকে খানিকটা তোয়াজ, মন্ত্রীবর্গকে খানিকটা মাথার উপরে রাখতে গিয়ে নিজেদেরকে ছোট করে ফেলছেন, খাটো করে ফেলছেন। কিছু কিছু লোক সব সময় ছিল, এখন বলেন এই আমলে বলেন ওই আমলে বলেন, সব আমলেই কিছু কিছু লোকজন আপনার সবসময় তোয়াজ করতো। আপনার 52 সালে অনেক শিক্ষক ভাষা আন্দোলনে অংশগ্রহণ করেছিল, আবার সাংস্কৃতিক আন্দোলনে শিক্ষকরা অংশগ্রহণ করেছে, আবার কিছু কিছু লোক দালালিও করেছে। আরেকটা প্রশ্ন আমি করেছিলাম আপনাকে যে সরকার কি মনে করে কিনা, যারা রাজনৈতিক নেতৃত্ব, যে তাদের শিক্ষকদের চাইতে প্রশাসন অনেক বেশি দরকার? আমি আপনাকে একটা কথা বলি, আমরা যে আন্দোলনটা সবসময় বলে আসছি, স্বাধীন শিক্ষা কমিশন, পাকিস্তানের আমরা বিরোধিতা করি, আমাদের মুক্তিযুদ্ধে বিরোধিতা করেছে তারা, রাজাকার হোক আর আলবাদর হোক পৃষ্ঠপোষক ছিল। সেই পাকিস্তানে পর্যন্ত স্বাধীন শিক্ষা কমিশন আছে, নাইজেরিয়াতে আছে, ব্রাজিলে আছে, এমনকি ইথিওপিয়া একটা গরিব দেশ সেখানেও আছে। শিক্ষকদের মর্যাদা কিন্তু তারা বুঝতে যে শিক্ষকদেরকে আলাদা রাখা উচিত। আজকে জুডিশিয়ারি এর কর্মকর্তারা কিন্তু ওনাদের স্কেল নিয়ে গিয়েছেন, আজকে ওনারা আন্দোলনে আসতে হচ্ছে না। আমরা তো দীর্ঘদিন থেকে বলছি যে আমাদেরকে স্বতন্ত্র বেতন স্কেল দেন, সুপার গেটে আমাদের আত্মমর্যাদা, আর আমাদেরকে বলা হচ্ছে 6টি পদ দেওয়া হবে। আমির হোসেন আমু সাহেবকে কনভেনার করে, তোফাইল আহমদ সাহেব সেখানের মেম্বার, আমাদের বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সম্ভবত ফরিদ স্যার, মাকসুদ কামাল সাহেব মেম্বার, এরকম 7-8 জনের একটা কমিটি করা হয়েছে। সেই কমিটি আর কোনোদিন আলোর মুখ দেখে নাই। আমরা কিন্তু বারবার বলে আসতেছি, আমাদের শিক্ষক সমিতির যখন আমরা নির্বাচনে দাঁড়িয়ে যে আমরা সুপার গেটের জন্য আমরা করবই, সে করব, কিন্তু আমরা সেই সুপার গেটটি আমরা পারি নাই। এটা খুবই দুঃখ লাগে যে আমাদের, আমি আরও দুঃখের কথা বলি যে
রাজুকে আমরা জমি পেয়েছি আমাদের শিক্ষকরা, পাওয়ার পর আমাদের প্রফেসর, লেকচারার এবং কি প্রফেসর, অ্যাসোসিয়েট প্রফেসর, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, লেকচারার পর্যন্ত 40-45 জন শিক্ষক। আমি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ছিলাম 3 বার। এর আগে শিবলি রুবাইয়ের সাধারণ সম্পাদক ছিল, ডক্টর এস এম মাকসুদ কামাল সাধারণ সম্পাদক ছিলেন, সভাপতি ছিলেন, আমাদের ডক্টর রহমতুল্লাহ ছিলেন। আমরা রাজুকে কতবার গিয়েছি যে আমাদের শিক্ষকদের প্লটগুলো দিয়ে দেন, যেটা তো আপনারা অ্যালটমেন্ট করেছেন, সেই প্লটগুলো আমরা অদ্যবধি পাইনি। এবং লাস্টে এটাও বলে যে নুরি সাহেব, যিনি আজকে সড়ক ও যোগাযোগ মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন, এমনকি আনিস সাহেব কদিন আগেও ছিলেন, উনি বলেন আমার খুব খারাপ লাগে যে আপনারা কতবার আসছেন, কোনো এক অদৃশ্য পরিহাসে শিক্ষকরা আমরা বোধহয় আমাদেরকে দিচ্ছেন। আর মর্যাদার কথা বলেন, আমাদের কিছু কিছু শিক্ষক নিয়ে অনেক সময় আলোচনা হয় যে অমুক বিশ্ববিদ্যালয়ে দুর্নীতি হয়েছে। দুর্নীতি কোনো কোনো সময় দেখা যাচ্ছে কিছু অতিরঞ্জিত করা হয়, আবার কোনো কোনো সময় কিছু প্র্যাকটিক্যালি হয়তো হয়েছেও বটে, আমরা তো মানুষ। কিন্তু দেখা এর পরিমাণ খুবই নগণ্য, ইনসিগনিফিকেন্ট। ওনাদের আমলে বলেন আমাদের আমলে সবসময় কিন্তু ইনসিগনিফিকেন্ট 2-1 ঘটনা ঘটছে। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন সঠিকভাবে কিন্তু সেটা মূল্যায়ন করে, কি পেয়েছে, পজিটিভ নেগেটিভ। এটা যখনই মন্ত্রণালয়ে পাঠানো হয় দেখা যাচ্ছে এটা আর আলোর মুখ দেখেন, এবং ওই ফাইলটা কোথায় আছে আমরাও জানি না। তো তাহলে আপনি একজনকে খণ্ডিত করলেন যে উনি করাপশন করছে, ওনার বিরুদ্ধে আমরা অভিযোগ আনলেন, সাক্ষী প্রমাণ করলেন, কিন্তু আপনি বিচার হলো না। এই যে আমাদের এই যে সমস্যাগুলো, এই জন্য আমরা যখন স্বাধীন শিক্ষা কমিশন করব, আপনি জানেন যে আমি আরেকটু বলে নেই, পারভেজ মোশাররফ যখন পাকিস্তানের ক্ষমতায়, ডক্টর আতাউর রহমান সাহেব ছিলেন অক্সফোর্ডের প্রফেসর, ওনাকে বললো, ওনাকে অফার দেওয়া হলো যে আপনি আসেন, আপনার স্বাধীন শিক্ষা কমিশন, আপনি হবেন চেয়ারম্যান। ওনাকে পারভেজ মোশাররফ সাহেব যখন ওনাকে শিক্ষামন্ত্রী করতে চেয়েছিলেন, আরও 3টা মানুষ, উনি বলছে আমি আর চাকরি ছেড়ে দিয়ে আবার চলে যাবো অক্সফোর্ডে। আমি শিক্ষকদের স্বার্থ রক্ষার জন্য, শিক্ষাকে ডেভেলপ করার জন্য আমি কাজ করতে এসেছি। আপনি ওরকম কিছু করেন, আমাদের অসম্ভব মেধাবী, আমরা সেক্ষেত্রে আমরা দলমত নির্বিশেষে আমরা শ্রদ্ধা করে সামনের দিকে এগিয়ে যাব। আমাদের অনেক উপাচার্য ছিলেন, ডক্টর ফায়েজ স্যার বিএনপি ওরিয়েন্টেড, ওনাদের লোক ছিলেন, আজাদ চৌধুরী আওয়ামী লীগ ওরিয়েন্টেডের লোক ছিল। আমরা সমভাবে দুজনকে শ্রদ্ধা করি না, আমরা ওনাদের দেখলে এখনো রাস্তা ছেড়ে দিয়ে পালিয়ে যাই। মামুন সাহেবকে বলেন, তা আমাদের মধ্যেও তো মেধাবী অনেক শিক্ষক আছে, আমরা যাদেরকে সামনের দিকে দিতে পারবো, কিন্তু আমরা তো সেটা পাচ্ছি না। সো প্রফেসর মামুন আহমেদ, আমি আপনার কাছ থেকে শুনতে চাই যে এই আন্দোলন সম্পর্কে, আপনারা 36টা বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষকরা আন্দোলনে আছেন, একসাথে আছেন, দলমত নির্বিশেষে, দলীয় রাজনৈতিক মতপার্থক্য সত্ত্বেও কতটা আশাবাদী মানে আন্দোলনের সাফল্য সম্পর্কে? এটা একটা প্রশ্ন, তার সঙ্গে একটু অতিরিক্ত প্রশ্ন যেটা যোগ করে দিতে চাই যে আপনারা সমাজের অন্যান্য অংশের, আমার চোখে এখন পর্যন্ত সেই অর্থে পড়ছে না, বাট আপনি কি মনে করেন যে যে কোনো একটা মুভমেন্টে তো সমাজের বিভিন্ন স্তরের বিভিন্ন অংশের সমর্থন অনেক সময় থাকে, নৈতিক সমর্থন, সেই সমর্থনটা আপনার পাচ্ছেন কি না? আচ্ছা, আমি আমার মনে হয় বিচ্ছিন্নভাবে না বলে আমি সার্বিকভাবে কথাগুলো বলি, তার এর মধ্যেই আপনার হয়তো প্রশ্নগুলোর জবাবটা চলে আসবে আর কি। হ্যাঁ, প্রথম একটা কথা বলি নেই যে এই সিদ্ধান্তটা আসছে সরকারের পক্ষ থেকে, সুতরাং আমরা কিন্তু সরকারের সিদ্ধান্তের বিরোধিতা করছি, সরকারের সিদ্ধান্ত প্রত্যাহারের কথা বলছি। সরকারের সিদ্ধান্ত সরকার গ্রহণ করে, সুতরাং সরকারের র্যাঙ্ক অ্যান্ড ফাইলের মধ্যে যারা আছে তারা প্রত্যেকেই এটার জন্য রেসপন্সিবল না। আমাদের এই কথা বলার আমি মনে করি না কোনো সুযোগ আছে যে সরকারের মধ্যকার কোনো সরকারি কর্মচারী বা তাদের কোনো গোষ্ঠী সেটা করেছে। আমি ব্যক্তিগতভাবে সেটা মনে করি না। আমি মনে করি এটা সরকারের সিদ্ধান্ত, ইট ইজ পলিটিক্যাল ডিসিশন, যেটা সরকারের আমাদের শিক্ষকদের বিপক্ষে গিয়েছে। সুতরাং সরকারের শিক্ষকদের পক্ষ থেকে সেটার প্রতিবাদ জানানো হচ্ছে এবং দাবি দাওয়া উত্থাপন করা হচ্ছে। এটা একটা গুরুত্বপূর্ণ কথা বললাম, ওনার বক্তব্যের প্রেক্ষিতে সে কথাটা বললাম। একটা জিনিস হচ্ছে কি, আমাদের আসলে সংকটটা কোন জায়গায়? হ্যাঁ, একটা আস্থাহীনতা কিন্তু তৈরি হয়েছে সরকারের প্রতি। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে শিক্ষক যারা আছে, তারা কোনো আস্থা রাখতে আসলে পারছে না। এটা একটা আস্থাহীনতার সমস্যা কিন্তু আছে। কেন রাখতে পারছে না? এই সার্বজনীন শুধু পেনশন স্কিমের কথাই শুধু বলি। এই পেনশন স্কিমটার প্রথমে বলা হয়েছিল সেটা সরকারি কর্মচারী, গণকর্মচারী হোক অথবা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হোক, এদের প্রতি অ্যাপ্লিকেবল হবে না। কিন্তু পরবর্তীতে দেখা গেল যে তাদেরকে ইনক্লুড করা হলো। 4 লাখ যে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত যারা আছে, এদের 4 লাখকে তার সাথে ইনক্লুড করা হলো। আবার বলা হলো যে এখন যারা কর্মরত আছে তারা এতে এফেক্টেড হবে না, 1 জুলাই থেকে যারা যাবে তারা সেটা এফেক্টেড হবে। ওকে, গ্রহণ করলাম।
আরেকটা জিনিস আপনি লক্ষ্য করেন, সেটা হলো যে সরকার আবার কয়দিন পর আবার বলছে যে শুধুমাত্র তারা নাই, গণকর্মচারী যারা আছে, হ্যাঁ, তারাও কিন্তু আগামী বছরের 25শে জুলাই থেকে এটা। তার মানে হচ্ছে সরকার আসলে কি গ্রহণ করছে সেটা কনসিস্টেন্টলি কিন্তু এক্সপ্রেস করতে পারছে না। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট ইস্যু। তার মানে হচ্ছে কি, এই বিষয়টা নিয়ে সরকারের প্রতি যে আস্থা আমরা রাখবো, যে কালকে সরকার বলবে না যে ঠিক আছে আমরা বলছি 1 জুলাই থেকে এটা এফেক্টিভ হবে, এখনকার এক্সিস্টিং যারা শিক্ষক আছেন তাদের প্রতি এটা অ্যাপ্লিকেবল হবে না, এটা আগামীকাল ভিন্ন প্রজ্ঞাপনও তো হতে পারে। বলছে যে আগামী বছরে 2025 সালের 1 জুলাই থেকে গণকর্মচারীরা এর আওতায় আসবে, সেটা নাও তো হইতে পারে। তার মানে হচ্ছে এই যে আস্থাহীনতার জায়গাটা, এই আস্থাহীনতার জায়গাটা কিন্তু আছে। সরকারকে এই আস্থাহীনতার জায়গাটা দূর করতে হবে। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে, আমি বারবার একটা কথা আমি বলতে, নিজাম ভাই হয়তো একটু নিজাম ভাই বলছেন যে এটা আসলে রাজনৈতিক কারণে, হ্যাঁ, আমরা আসলে যে সংকটের মূলে যদি যেতে না পারি, যদি পূর্ণাঙ্গভাবে সমস্যাটা যদি বিশ্লেষণ করতে না পারি, পিসমিল করাটা আসলে খুব ডিফিকাল্ট হয়ে যাবে। হ্যাঁ, আপনি দেখুন, সরকারের এই অর্থনীতির যে সংকট, অর্থনৈতিক সংকটের কারণেই এটা আপনি দেখবেন যে এই পেনশন কর্তৃপক্ষের যে স্পোকসম্যান যিনি কথা বলছিলেন আর কি, তিনি একটা কথা বলছিলেন, সেটা হচ্ছে যে পদ্ধতিতে পেনশন স্কিমটা চলে আসছে, সে এই স্কিমটা অনেক দিন পর্যন্ত সরকারের পক্ষে কন্টিনিউ করা সম্ভব হচ্ছে না। তার মানে হচ্ছে সরকারের এক ধরনের অর্থ সংকটের মধ্যে সরকার পড়ে আছে। অর্থ সংকটের কারণটা কি হচ্ছে কি? কারণটা হচ্ছে আমাদের সে অলিগার্কিক লুটপাটের যে একটা অর্থনীতি তৈরি হচ্ছে, দুর্নীতি, লুটপাট, হ্যাঁ, এর ফলে যে অর্থ মেইন স্ট্রিম থেকে অর্থটা যে চলে গেল, সেটাকে কাউকে না কাউকে এটার জন্য কম্পেনসেট করতে হচ্ছে। সরকারকে সেই সংকটটা মোকাবেলার জন্য সাধারণ মানুষের উপর থেকে ট্যাক্স, ইনফ্লেশন, এইসবের মধ্যে থেকে যে টাকাটা সংগ্রহ করেছে সেটা যথেষ্ট না। এখন আসছে আমরা যারা যে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের যারা কর্মচারী আছে, কর্মরত আছে, আমাদের উপর থেকে আমাদের এই যে অবনমন করে বা আমাদের কাটেল করে, আমাদের সুবিধাগুলো কাটেল করে সেখান থেকে কম্পেনসেট করার চেষ্টা করা হচ্ছে। এখান থেকে আমরা কেউ মুক্তি পাবো না। এখান থেকে আগামীকাল যারা 1 বছর পরে গণকর্মচারী যারা আছে, তারাও কিন্তু একই পদ্ধতির মধ্যে দিয়ে তাদেরকে আসতে হবে। তার মানে হচ্ছে কি, আপনি যদি এই লুটপাটের যে অর্থনৈতিক ব্যবস্থা বাংলাদেশে তৈরি হয়েছে, সেটার যদি আপনি সমাধান করতে না পারেন, তাহলে এর ফল আমাদের প্রত্যেককে ভোগ করতে হবে। এতদিন পর্যন্ত সাধারণ মানুষ ভোগ করেছে, আমরা কোনো কথা বলি নাই। আজকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে আমার ঘাড়ে আসছে, যখন আসছে আমি তখন কথা বলছি। কালকে এখন কিন্তু গণকর্মচারীরা কিন্তু এখন কোনো কথা বলছে না। 2 দিন পর যখন গণকর্মচারীদের মধ্যে আসবে, তখন তারা কথা বলবে। তার মানে হচ্ছে কি, সংকটের মূল যেখানে, সেটা যদি সমস্যার আপনি সমাধান না করতে পারেন, তাহলে এটা আসলে একভাবে চলতেই থাকবে। এখন প্রশ্ন হচ্ছে, সেটার মূল কারণটা হচ্ছে ওই যে রাজনৈতিক ব্যবস্থা, আমাদের যে শাসনতান্ত্রিক যে ব্যবস্থাটা, যেটা ডিস্টর্টেড হয়ে গেছে, গণতান্ত্রিক ব্যবস্থাটা যতক্ষণ পর্যন্ত আপনি পুনঃপ্রবর্তন করতে না পারবেন না, সুষ্ঠু নির্বাচনী ব্যবস্থাটা যতক্ষণ পর্যন্ত প্রবর্তনের মধ্যে দিয়ে সুষ্ঠু সরকার ব্যবস্থা, পার্লামেন্ট যতক্ষণ পর্যন্ত আপনি এটা তৈরি করতে পারবেন, ততক্ষণ পর্যন্ত এই সমস্যার সমাধান করাটা হচ্ছে ডিফিকাল্ট। এখন আপনি হয়তো নিজাম ভাই আপনি বলছেন যে আমরা শিক্ষকরা আমাদের এইসবের মধ্যে দিয়ে আমরা থাকি, এর বাইরে যাওয়াটা আমাদের ঠিক না। আমি খুব দুঃখের সাথে আপনার সাথে দ্বিমত পোষণ করছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির কথা আমি জানি, অন্য শিক্ষক সমিতিগুলোর কথা আমি জানি না। ঢাকা বিশ্ববিদ্যালয় কিন্তু ম্যান্ডেটেড এই বিষয়গুলো নিয়ে কথা বলবার জন্য। শিক্ষক সমিতির যে গঠনতন্ত্র আছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির গঠনতন্ত্র, সেখানে আমাদের শিক্ষকদের এই পেশাগত সুযোগ সুবিধার কথা তো বলাই আছে, তার সাথে 3টা বিষয় গুরুত্বপূর্ণভাবে বলা আছে। সেটা হচ্ছে, 1, আমাদের যে স্বায়ত্তশাসন আছে, স্বায়ত্তশাসনকে প্রোটেক্ট করার ব্যবস্থা, ইট ইজ ম্যান্ডেটেড। শিক্ষক সমিতি কিন্তু আমাদের গঠনতন্ত্র আমাদেরকে ম্যান্ডেট দিয়েছে স্বায়ত্তশাসন রক্ষা করার জন্য সকল ধরনের প্রচেষ্টা গ্রহণ করা। দ্বিতীয় হচ্ছে গণতান্ত্রিক ব্যবস্থা উইদিন দ্য ইউনিভার্সিটি অ্যান্ড আউটসাইড দ্য ইউনিভার্সিটি, গণতান্ত্রিক ব্যবস্থার প্রোটেক্ট করা, চর্চা করা এবং প্রোটেক্ট করা, এবং কোনো জায়গায় যদি ব্যত্যয় হয় সেই বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা। এটা কিন্তু আমাদেরকে ম্যান্ডেট দেওয়া আছে, আমাদের যে একদম প্রপারলি স্পেল আউট করা আছে। এবং প্রথম যে মুখবন্ধ, নিজাম ভাই নিশ্চয়ই আপনি লক্ষ্য করেছেন, এই মুখবন্ধে কিন্তু প্রপারলি সে কথাটা বলা আছে। তা কেন আমাদের পূর্বপুরুষ সেই কথাগুলো বলেছেন এই কারণে যে আজকে আমরা জানিয়ে কথাগুলো বলছি, এর কোনোটাই শাসনতান্ত্রিক ব্যবস্থার চাইতে আলাদা তো কোনো কিছু নয়, এর সবকিছু তার সাথে ইনক্লুডেড। 3 নাম্বারটা কি? জি, 3 নাম্বারটা কি? 3টের কথা বলছেন মুখ্যমন্ত্রী। 3টা, শিক্ষকদের মর্যাদা। 3 নম্বর হচ্ছে শিক্ষকদের মর্যাদা।
এটা শিক্ষকদের মর্যাদার প্রসঙ্গটা যখন আসে তখন শুধুমাত্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মর্যাদার প্রশ্ন, যে কোনো শিক্ষক এই পেশার মর্যাদা সম্পর্কে। সুতরাং আমরা বিশ্ববিদ্যালয় আমি নিজাম ভাই প্লিজ কিছু মনে করবেন না, আমরা লাস্ট 10-15 ইয়ার্স পর্যন্ত আমরা একটা কথা বলি, আমি নিজেও শিক্ষক সমিতির সেক্রেটারি ছিলাম অনেক বছর পর্যন্ত, এই বিষয়গুলোর সাথে আমরা অনেক দিন পর্যন্ত কাজ করেছি, দেখেছি। এই বিষয়গুলো নিয়ে গত 10-15 বছরে দেশে গণতান্ত্রিক ব্যবস্থা থেকে শুরু করে শাসনতান্ত্রিক ব্যবস্থা থেকে শুরু করে সব কিছুর এত বেশি অবনমন হয়েছে, ডিস্টরশন প্রত্যেকটা পর্যায়ে, সোসাইটির প্রত্যেকটা পর্যায়ে এত বেশি হয়েছে, কিন্তু এই বিষয়ে শিক্ষক সমিতি যে পরিমাণ ভূমিকা রাখার প্রয়োজন ছিল সেই ভূমিকাটা আমরা রাখতে পেরেছি, এ কথা ব্যক্তিগতভাবে মনে করি না। আমার কাছে অন্তত দৃশ্যমান হয় নাই, আপনাদের কাছে যদি দৃশ্যমান হয়ে থাকে হয়তো হয়ে থাকতে পারে। যদি সেই ক্ষেত্রে সাধারণ মানুষের পক্ষ হয়ে, শুধু সাধারণ মানুষের পক্ষ হয়ে না, আমাদের নিজেদের প্রয়োজনীয় সেই বিষয়গুলি নিয়ে যদি আমরা বক্তব্য প্রদান করতাম, যেটা আমাদেরকে ম্যান্ডেট দেয়া আছে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতিকে ম্যান্ডেট দেয়া আছে, তাহলে আপনি যে প্রসঙ্গটা আজকে উত্থাপন করেছেন, সমাজের অপর অংশ যারা আছে, তাহলে আজকে আমাদের প্রতি সহানুভূতিশীল হতো, শিক্ষকদের প্রতি যে মর্যাদা এবং শিক্ষকদের দাবি দেওয়া যেটা আছে সেটার প্রতি অনেক বেশি সহানুভূতিশীল হতো। ওকে, পাস্ট ইজ পাস্ট, গত 15 বছর হয় নাই, তাই বলে যে এখন যে আমরা হতে পারবে না তা কিন্তু না। এখন আমি যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে এই যে আমরা শিক্ষকরা যে শুধুমাত্র আমাদের পেনশন স্কিম এবং আমাদের পেশাগত যে মর্যাদার অবনমন হয়েছে বলে আমরা যে দাবিগুলো উত্থাপন করছি এগুলো পূর্ণাঙ্গভাবে আমরা আদায় করতে চাই, এটাই তো আমাদের মূল বিষয়। কিন্তু আমার বক্তব্য হচ্ছে শুধুমাত্র এইটাকে কেন্দ্র করে আমরা যদি আমাদের বক্তব্য, আমাদের যে বয়ান সব কিছুকে গঠন করি, তৈরি করি এবং সেভাবে যদি স্পেল আউট করতে থাকি, তাহলে সেটা যতটুকু এফেক্টিভ হবে তার চেয়ে অনেক বেশি এফেক্টিভ হবে যদি আমরা সার্বিকভাবে সব কিছুকে কনসিডারেশনে নিয়ে আমাদের বক্তব্যটাকে উপস্থাপন করি। এটাই হচ্ছে আমার মূল বক্তব্য। যেখানে আমরা এই মুহূর্তে আমরা এতদিন পর্যন্ত আন্দোলন করে আসছি, কিন্তু সমাজের কোনো পক্ষ থেকে আমাদের প্রতি সহানুভূতিশীল কোনো বক্তব্য কিন্তু আসে নাই, সরকারের পক্ষ থেকে তো আসে নাই, বরঞ্চ অর্থমন্ত্রী বোধহয় আজকে বলছিলেন যে আমাদের বক্তব্যগুলো অনেকটা কি বলছেন, অযৌক্তিক, এ ধরনের একটা বক্তব্য আসছে। আমি মনে করি যে এই পরিস্থিতিতে এফেক্টিভলি আমাদের আন্দোলনকে চালিয়ে যাওয়া এবং দাবিগুলো আদায় করার জন্য আমাদেরকে পুরো জিনিসটা সার্বিক বিবেচনায় নিয়ে আমাদের বক্তব্য প্রস্তুত করা প্রয়োজন। প্রফেসর নিজামুল হক ভূঁইয়া, আন্দোলনের সাফল্য সম্পর্কে কতটা আশাবাদী? মামুন সাহেব তো অনেক কথাই বলেছে, শিক্ষকদের মর্যাদা, অবশ্যই শিক্ষকদের মর্যাদা আমরা রক্ষা করবো, যার জন্য এটা হলো যে আত্মমর্যাদা রক্ষার আন্দোলন আমরা মনে করছি। এমনকি সেটা গণতান্ত্রিক ব্যবস্থায় নির্বাচন হচ্ছে, নির্বাচন কমিশন করছে, স্বাধীন নির্বাচন কমিশন আছে, সেক্ষেত্রে কোনো দল আসলো কোনো দল আসলো না, আমরা দেখতে পাচ্ছি যে ধারাবাহিকভাবে তো যদি গণতান্ত্রিক ব্যবস্থা সঠিক না থাকতো তাহলে দেশে গণ অভ্যুত্থান হতো। সেটা কি হয়েছে? আমরা এরশাদের বিরুদ্ধে, এরশাদ স্বৈরতান্ত্রিকভাবে ক্ষমতা ছিল কিন্তু দেখা এরশাদের বিরুদ্ধে সবাই মিলে আন্দোলন করেছি, কিন্তু এই সরকারকে তো সবাই ম্যান্ডেট দিচ্ছে, নির্বাচনে আপনার একটি দল আসছে না, তার সাথে অনেকগুলো দল আসছে না, আবার অন্যান্য দল আসছে। সেই ব্যাপারে শিক্ষকরা যতটুকু করা দরকার, হয়তো আমি মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তি, আমি আওয়ামী লীগকে সমর্থন করছি, আপনি বিএনপিকে সমর্থন করছেন, সেটা গণতান্ত্রিক ব্যবস্থা, আমাদের শিক্ষকদের অতটুকু পার্টিসিপেন্ট করার কোনো সুযোগ নেই। আমরা যতটুকু পারি আমরা বলতে পারি, বক্তব্য দিতে পারি, কথা বলতে পারি। একটা মিনিট নিজাম ভাই, একটা মিনিট। এখানে আওয়ামী লীগকে সাপোর্ট করা অথবা বিএনপিকে সাপোর্ট করা এই প্রসঙ্গটা আমি উত্থাপন করছি না, আমি বলছি শিক্ষক শিক্ষক সমিতির গঠনতন্ত্র আমাদেরকে যে ম্যান্ডেট দিয়েছে, আমি সেটাকে রেফারেন্স হিসেবে আপনার সাথে কথা বলছি, অন্য কিছুকে রেফারেন্স হিসেবে। যেখানে অবক্ষয় হয়েছে সেখানে আমরা বিবৃতি দিয়েছি। আমরা যখন কুমিল্লাতে আপনার 2021 সালে পূজা মণ্ডপকে পড়িয়ে দিল, কোরআন পড়িয়ে দিল, তারপরে নোয়াখালীতে হিন্দু মন্দির পড়িয়ে দিল অনেকগুলো, আমরা বিবৃতি দিয়েছি, আমরা নিজেরা শিক্ষক সমিতির পক্ষ থেকে সহানুভূতি প্রকাশ করেছি। এমনকি সেখানে আমাদের বিশ্ববিদ্যালয়ে 2 দল আছে, তো সাদা দল নীল দল 2 দলেরই সদস্যরা ছিলেন। তা আমরা সে ব্যাপারে আমরা খুব ঐক্যবদ্ধ, সমাজের যে কোনো ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি যতটুকু পারে সেই কাজটি করে থাকে। এখন আপনারা যেটা বলছেন, আমরা যেটা মনে করি যে আপনি আমাদের অর্থমন্ত্রী মহোদয় বলছেন যে এই অযৌক্তিক, আগের অর্থমন্ত্রী অযৌক্তিক মনে করেছেন, এখন অর্থ মন্ত্রণালয়ের
ভিতরে একটা কায়েমি স্বার্থগোষ্ঠী সবসময় সরকারকে, শিক্ষক এবং প্রধানমন্ত্রী থেকে শিক্ষকদেরকে দূরে রাখা সবসময় এই ধরনের একটা অপপ্রচেষ্টা। আমি তো 2030 সালের একটা এক্সাম্পল দিলাম যে শিক্ষকদের সুযোগ কাটেল করা হলো। 61 সালে আইয়ুব খানও যে কাজটি করেছে, আমরা দেখেছি যে আমাদের এই 15 সালেও দেখা গেছে সরকারের ভিতরে একটা গ্রুপ যে কাজটি করেছে, একই কায়দায় কিন্তু এই কাজটি করেছে। আপনারা যারাই করেছেন না কেন তাদের সংখ্যা কিন্তু খুব কম, কিন্তু তারা সুকৌশলে কাজটি করছেন। তারা মনে করছে তারা খুবই প্রভাবশালী, তারা খুবই শক্তিশালী। এটা কোনোভাবে আমরা যদি মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে ডাকে এবং অর্থ মন্ত্রণালয় যারা করেছেন সবাইকে নিয়ে বসে, আমার মনে হয় আমাদের এই সমস্যার সমাধান হবে। তবে আমরা যে 3টা দাবি, যৌক্তিক দাবি নিয়ে আমরা আন্দোলন করছি, আমার মনে হয় সেই যৌক্তিক দাবিগুলোর যথেষ্ট আপনার যৌক্তিকতা আছে। প্রথমত আত্মমর্যাদার কথাই তো আমরা বলেছি, তারপর আমাদের সুপার গ্রেডটি আমরা তো 9 বছর আগে সেটা পাওয়ার কথা, সিনিয়র সচিব স্ট্যাটাস, আমরা তো স্ট্যাটাস যেখানে তো বেতন। কিন্তু আপনি কি মনে করেন যে একটা দেশের সাধারণ নাগরিকরা, সিটিজেনরা যদি আত্মমর্যাদা সম্পন্ন না হন, সেই জায়গায় শুধু শিক্ষকরা সমাজের একটা মর্যাদাশীল জায়গায় যেতে পারবেন না? সেটা ধরেন মর্যাদা সম্পন্ন কখন হয়? মানুষ যখন তার এখন তো ধরেন রাইট এক্সারসাইজ করতে পারে। না, আমি আপনার শিক্ষকরা তো আমরা তো হলো যে খুব সিম্পল মানুষ, আমরা শিক্ষকরা নিরীহ জাতি বলতে পারি না। গঠনই তো আপনারা করেন, সিম্পল নিরীহ মনে করেন কেন? না, এখন তো ওনারা তাই মনে, আমরা আমাদের সিম্পল নিরীহ মনে করছে ওনারা, এটা মনে করাতেই তো। নাহলে দেখেন পুলিশ কিন্তু তাদের সিনিয়র স্কেলটা নিয়ে নিয়েছে, পুলিশের আইজিপি তার সিম্বলিক অর্থে। সেনাপ্রধান নিয়েছেন, ওনাদের যারা লেফটেন্যান্ট জেনারেল ওনারা নিয়েছেন, নৌবাহিনী প্রধান নিয়েছেন। আমরা সবাইকে সম্মান করি, ওই জায়গাটাতে তো আমরাও ছিলাম। আমাদেরকে কেন অবনমন করা হলো, এটা আমাদের খুব কষ্ট। এমনকি আমরা আশা করব যে আমাদের এই দাবিটি যৌক্তিক এবং এটা মেনে নেওয়া হবে। তারপর তো স্কিমের সাথে একটা সেবক স্কিম করেছেন ওনারা, বলছে আগামী বছর সেবক স্কিমটা আসবেন, সেখানে কি সুযোগ সুবিধা আছে সরকারি কর্মকর্তাদের, আমরা সেটা দেখে আমাদের সিঙ্গেল আউট করে দিয়ে শিক্ষকদেরকে আপনারা বলতেন এটা মানতে হবে, এটা নিয়েছি। আমরা স্টেক হোল্ডার, আপনারা তো আমাদের সাথে আলোচনা করতে পারতেন। আমাদের সুযোগ সুবিধা কি আমরা দেখবো না? আমরা তো আপনাদের সাথে আলোচনা করেই তো, সব জায়গায় কিন্তু এই কাজটি করা হয়। উন্নত বিশ্বে বলেন বা পৃথিবীর অন্যান্য দেশেও যখন এই ধরনের কোনো কিছু হয় তখন স্টেক হোল্ডারদেরকে ডাকা হয়, কিন্তু আমরা দেখেছি আমাদের কাউকে ডাকা হয় না। যদিও 2015 সালের বেতন স্কেলে আমাদের একজন শিক্ষক কিন্তু ওই কমিটির সদস্য ছিলেন, তখন উনি আমাদেরকে বলেছেন যে এটা হচ্ছে, কিন্তু এবার দেখা গেল যে ওই কাজটি ওনারা করেন নাই, কারণ আমরা তাহলে আগেভাগে আমরা হয়তো নেমে যাব। কিন্তু আমরা যখনই পেয়েছি আমরা আমাদের আন্দোলন করছি। আমাদের খুব খারাপও লাগছে যে শিক্ষার্থীরা আজকে আমরা ক্লাসে যেতে পারছি না, আমরা প্রেস ব্রিফিং করছি প্রতিদিন 1 ঘন্টা করে, মিডিয়া আসতেছে, মিডিয়া আমাদের সাক্ষাৎকার নিচ্ছে, এটা তো কাম্য না। কারণ শিক্ষার্থীদেরও তো লস হচ্ছে, এই দায় নিবে কে? ওই দায় যারা করেছে এই কাজটি তারা, আমরা না। কিন্তু এরপরও আমাদের শিক্ষার্থীদের জন্য আমরা স্পেশাল ক্লাস নিয়ে, আমরা পরীক্ষা নিয়ে আমরা হয়তো সেই ক্ষতি আমরা পুষিয়ে নিতে পারবো। তবে আমাদের দাবি আদায়ের জন্য আমরা সর্বাত্মক আন্দোলন চালিয়ে যাব। ক্লোজিং রিমার্কস প্রফেসর মামুন আহমেদ। আমি সর্বশেষ নিজের ভাইয়ের সাথে একটা জিনিস কথা বলি, সেটা হচ্ছে যেসব বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা যারা আমরা আন্দোলনে আছি, তাদের মধ্যে 4টা বিশ্ববিদ্যালয় কিন্তু পূর্ণাঙ্গ স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। হ্যাঁ, আমি মনে করি যে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হিসেবে সেগুলোকে এই সমস্যাগুলো যেভাবে অ্যাড্রেসড হওয়ার কথা, সেটা অন্য প্রতিষ্ঠানগুলোর চেয়ে কিন্তু সম্পূর্ণ একরকম নয়, একটু ডিফারেন্স আছে। আমার মনে হয় আমাদের সভাপতি সাহেব উনি যদি প্রপারলি সেই জিনিসটা স্টাডি করেন, তাহলে এটা উপলব্ধি করতে পারবেন যে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের উপর সরকারের কর্তৃত্ব ফলানোর ক্ষেত্রে কি কি প্রতিবদ্ধকতার সৃষ্টি ওনারা করতে পারবেন অফিসিয়ালি আর কি। হ্যাঁ, সেক্ষেত্রে একটু স্টাডি করে সেই জিনিসগুলো করাটা খুব জরুরি প্রয়োজন মনে করি। কারণ হচ্ছে আমাদের ম্যান্ডেট কিন্তু আছে, সেটা হচ্ছে আমাদের এই স্বায়ত্তশাসনটাকে প্রোটেক্ট করতে হবে। ইট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট আমাদের জন্য। আচ্ছা, আর হচ্ছে ছাত্রছাত্রীদের প্রসঙ্গটা আসছে, এটা খুবই গুরুত্বপূর্ণ। যে আসলে খুব স্বাভাবিকভাবে আমরা আসলে সত্যিকার অর্থেই ওনারা আন্দোলন সব কিছু কর্মসূচি গ্রহণ করছেন, সব কিছু আমরা সবাই সম্মিলিতভাবে সেটার সাথে অনুগামী আছি, সব কিছুই ঠিক আছে। এটা করতে আমরা আসলে সত্যিকার অর্থে বাধ্য হয়েছি, এছাড়া আমাদের হাতে আর কোনো অপশান নাই। গত 3 মাস পর্যন্ত আমরা করছি, কিন্তু নোবডি ইজ জাস্ট সেইং এনিথিং। কোনো কিছু তারা কোনো সরকারের পক্ষ থেকে, যথাযথ কোনো কর্তৃপক্ষের পক্ষ থেকে এটা নিয়ে কোনো উদ্বেগই নেই কারোর মধ্যে আর কি। হ্যাঁ, তো এই রকম অবস্থা যদি থাকে, তখন ছাত্রছাত্রীদের
সমস্যা হবে এ বিষয়ে কোনো সন্দেহ নাই। তবে অতীতের অভিজ্ঞতা আমরা দেখেছি শিক্ষকরা যেটা করেন ছাত্রছাত্রীদের যে সমস্যাটা তৈরি হয় সেটা কম্পেনসেট করার জন্য অতিরিক্ত ক্লাস নেওয়া সহ শুরু করে যেসব পদ্ধতিগুলো গ্রহণ করার কথা, নিশ্চয়ই শিক্ষক সমিতি পরবর্তীতে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে সেগুলো করার জন্য নিশ্চয়ই উৎসাহিত করবেন, এ বিষয়ে আমি বিশ্বাস রাখি। একই সাথে আমি বলতে চাই যে আসলে শুধুমাত্র ছাত্রদের আমাদের প্রতি, শিক্ষকদের প্রতি ছাত্রদের কিছু অলিখিত আগ্রহের জায়গা থাকে, চাহিদা থাকে। সেটা হচ্ছে ছাত্রদের সমস্যা নিয়েও শিক্ষকরা কথা বলবেন। হ্যাঁ, আমাদের ছাত্রদের সমস্যা নিয়ে শিক্ষকগণ তো কথা বলার একটাই প্ল্যাটফর্ম, সেটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি অথবা এখন শিক্ষক সমিতি ফেডারেশন। আমি মনে করি শিক্ষক সমিতি ফেডারেশন এবং শিক্ষক সমিতিগুলো ছাত্রদের বিষয়গুলো নিয়েও আলোচনায় আনাটা প্রয়োজন আছে। যেমন এই মুহূর্তে কোটা আন্দোলন নিয়ে, কোটা সংস্কার নিয়ে এক ধরনের আন্দোলনের মধ্যে আমাদের ছাত্ররা আছে। এখন এটি তারপর হচ্ছে আপনার তাদের এই যে চাকরির সমস্যা আছে, বেকারত্বের সমস্যা আছে। আমি মনে করি তারা যে বৈষম্যের শিকার হচ্ছে, বেকারত্বের শিকার হচ্ছে এবং এর মধ্যে যে তাদের মধ্যে যে দহনটা তৈরি হচ্ছে, এটা নিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে আমাদের নিশ্চয়ই আগ্রহী হওয়া প্রয়োজন আছে। আমরা যদি সার্বিকভাবে সোসাইটির কথা, রাষ্ট্রের কথা এবং মোর স্পেসিফিক্যালি আমাদের ছাত্রদের কথা যদি আমরা মাথায় রেখে এই আলোচনা, এই কর্মসূচিগুলো যদি আমরা গ্রহণ করতে পারি, তাহলে আমাদের যে বিষয়গুলো, যে দাবি দাওয়াগুলো আছে, এগুলো আদায় করা এবং এগুলোর ক্ষেত্রে সরকারের দৃষ্টি আকর্ষণ করা অনেক বেশি সহজতর হয় না, এবং সেটা মর্যাদাপূর্ণভাবেই হয়। কোনটা শেষ কোনো কথা থাকলে যদি কিছু যোগ করতে চান। অলরেডি আপনি শেষ করেছেন, তারপরে যদি শিক্ষা শিক্ষকরা আন্দোলনে আছি, আমরা মনে করব যে আমরা আমাদের দাবিটা সরকার যদি মেনে নেয়, আমরা কালকে মেনে নিলে আমরা কালকে আমরা ক্লাসে ফেরত যাব। আর আরেকটা জিনিস যেটা বলবো, সর্বশেষ সরকার যে স্কিমটার কথা বলেছেন যে সেবক, সেখানে কি সুযোগ সুবিধা আছে, যদি সেটা সরকার 25 সালে করবে, আমাদেরকে ওই জায়গায় নিয়ে যাক, ওই সুযোগ সুবিধা দেখে আমরা একসাথে থাকবো। আপনারা আমাদের সিঙ্গেল আউট কেন করলেন? আমি মনে করি যে আমাদের প্রত্যেক স্কিম থেকে আমাদের প্রত্যাহার করে ওই সরকারি কর্মকর্তারা আমরা যে জায়গায় ছিলাম একসাথে, আপনাদের সাথে আমরা একসাথে থাকবো। আগে একসাথে ছিলাম, এখন আপনারা আমাদের আলাদা করবেন কেন? একসাথে যদি ওখানে সুযোগ সুবিধা যা থাকবে, আপনার সার্বজনীন, আমরা সার্বজনীন যে কোনো কিছুই আমরা গ্রহণ করব। দর্শক, অনুষ্ঠানের শেষ প্রান্তে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এবং এক্সে তৃতীয় মাত্রা লাইভ স্ট্রিম হচ্ছে, আপনারা দেখতে পারেন। টেলিভিশনের পর্দায় দেখতে না পারলে যে কোনো সময় যে কোনো স্থান থেকে ইউটিউবে তৃতীয় মাত্রা চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই পর্ব বা পুরোনো পর্বগুলো আপনারা দেখতে পারেন। প্রফেসর ডক্টর মামুন আহমেদ এবং প্রফেসর ডক্টর নিজামুল হক ভাই, অসংখ্য ধন্যবাদ এই আলোচনা অংশ নেবার জন্য। দর্শক, কথা হচ্ছিল শিক্ষকদের আন্দোলন নিয়ে, এবং দেশের বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আন্দোলন করছেন পেনশন স্কিমের প্রত্যয় যে স্কিম, সেখান থেকে তাদের প্রত্যাহার করে নেওয়া, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সুপার গ্রেডে অন্তর্ভুক্তি এবং শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন স্কেল এর দাবিতে গোটা প্রক্রিয়ার মধ্য দিয়ে এটা স্পষ্ট যে শিক্ষকদের অনেক অসম্মান করা হয়েছে, অনেক অবনমন করা হয়েছে, এবং কোনো সুস্থ জাতি, স্বাভাবিক জাতি সেটা গ্রহণ করতে পারে না। বাংলাদেশের অনেক অর্জন, অনেক সম্ভাবনা আছে। সম্ভাবনার একটা প্রধান জায়গা যদি আমরা নিশ্চিত করতে চাই, সেটা হচ্ছে যে মানব সম্পদ উন্নয়নে আমাদের মনোযোগ দিতে হবে। মানব সম্পদ উন্নয়নে মনোযোগ দিতে হলে আমাদের শিক্ষা এবং স্বাস্থ্যের উপরে নজর দিতে হবে। কিন্তু আমরা ক্রমাগত লক্ষ্য করছি বছরের পর বছর ধরে শিক্ষা এবং স্বাস্থ্য সবচাইতে অবহেলিত আমাদের এখানে, এবং সে কারণে শিক্ষকরা অবহেলিত, শিক্ষা সংক্রান্ত সকল বিষয় অবহেলিত। এবং অনেকেই মনে করেন যে এর পেছনে বড় কোনো ষড়যন্ত্র আছে কিনা, দেশটাকে, জাতিটাকে কিভাবে শেষ করে দেয়া যায়। তার অংশ হিসেবে এই কাজগুলো চলছে, এবং অবশ্যই আমরা আশা করব যে শিক্ষকদের যে দাবি, সেই দাবি পূরিত হবে। তবে শিক্ষকদেরও এটা মাথায় রাখার কথা যে তারা জাতির বিবেক, বুদ্ধিজীবী সম্প্রদায়, সংকটের মূল জায়গাগুলো চিহ্নিত করা দরকার। এবং এরকম কথা, এরকম কবিতা আছে, নানা জায়গায় নানা কিছু লেখা আছে যে আপনি যখন অন্যের অধিকার খর্ব হতে দেখেন নানান জায়গায়, আপনি যখন কথা বলেন না, নিশ্চিত থাকবেন যে একদিন আপনার অধিকারও খর্ব হবে। এবং বাংলাদেশ আসলে নানান জায়গায় এখন সেরকম একটা জায়গায় এসে দাঁড়িয়েছে। সেখানে আসলে আমাদের সংকটের মূল চিহ্নিত করা দরকার, আমাদের প্রত্যেকের অধিকার সম্পর্কে সচেতন হওয়া দরকার, অপরের অধিকারও সুরক্ষার জন্য আমাদের আসলে উদ্যোগী হওয়া দরকার। এবং সেটা আমরা করতে না পারলে আসলে আমরা হয়তো অনেক কিছু চাইব আমাদের উপরে অন্যায় হলে, কিন্তু সেটার প্রতি অন্যদের সমর্থন করবার শক্তিও আছে কিনা সেটাও ভেবে দেখতে হবে। আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ, আপনাদের সবার জন্য শুভকামনা।